আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি আপনাদেরকে আমার সেই আলু খেতে নিয়ে আসছি। আলু লাগানো শেষ। আসলে এই ক্ষেতের মধ্যে আলুর পাশাপাশি আর কি কি লাগাইছি, তো সার্বিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো কথা না বাড়িয়ে চলেন দেখি আসলে ক্ষেতের মধ্যে কি কি লাগাইলাম আর কি কি সামনে লাগাবো আর কি। বন্ধুরা, এই যে এখানে একটু শাক লাগানো হয়েছে, ঠিক আছে। আপনারা দেখতেছেন জমিটাকে দুইটা অংশে আমরা ভাগ করছি। এই যে একটা অংশ, এই একটা অংশ। এই অংশে পুরোটাই আলু লাগানো হয়েছে, আর এই অংশে আমরা এই সামনে লাগাইছি পেঁয়াজ। এই যে দেখতেছেন বেড, আমাদের এলাকায় এটাকে বলে চান্দি কাটা পেঁয়াজ, অর্থাৎ গোটা পেঁয়াজ লাগাইছি। এই পেঁয়াজটাই আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে পরে যখন পরিপুষ্ট হবে তখন আমরা পেঁয়াজটা তুলব। তো এই অংশটাতে মোটামুটি পেঁয়াজ লাগাইছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন পেঁয়াজ, এই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজ লাগানো হয়েছে, ঠিক আছে। এই যে একটা পেঁয়াজ, এই পেঁয়াজটা আমি এখানে লাগাই দিলাম। মানে এই পেঁয়াজটাই আস্তে আস্তে কিন্তু বড় হবে, একদম এত বড় হবে, ঠিক আছে। এটা একটু ছোট, এই পেঁয়াজটাকে আমরা চান্দি কাটা পেঁয়াজ বলি। এই পেঁয়াজটা লাগানো হয়েছে। এই যে এই পর্যন্ত এই পেঁয়াজ লাগাইছি, এই বরাবর এইটুকু। আর এই সাইডটাতে আলু লাগানো হয়েছে। এটা আগুর আলু বলা হয়। এই আগুর আলুটা এই জায়গায় লাগাইছি। মোটামুটি 1-2 সপ্তাহের মধ্যে আলুর গাছ দেখা যাবে। এখন এটা হচ্ছে গাছ লাগানো যেহেতু শেষ, মানে আলু লাগানো যেহেতু শেষ, এখন পরিচর্যার পালা। সেচের জন্য আমাদের একটা পাম্প সেট করতে হবে। আমার যে পাম্পটা আছে এই পাম্পটা হচ্ছে ছোট পাম্প। আসলে এই পাম্প দিয়ে পানি দিতে গেলে অনেক সময় লাগবে এই জমিতে। তাছাড়াও পাশাপাশি এই যে ধান ক্ষেতটা দেখতেছেন, এই ধান ক্ষেতেও আমরা আলু লাগাবো। এই যে এটা পাকে গেছে, এই পাকা ধানটা হয়তো 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহ কেটে এই জায়গাও আলু লাগানো হবে। আর এই পিছনে যে ক্ষেতটা দেখতেছেন, এই ক্ষেতের মধ্যে আমরা মরিচ লাগাবো। তো সব মিলিয়ে আসলে এই ক্ষেতের মধ্যে পানি দেওয়াটা এটা কিন্তু ছোট পাম্প দিয়ে কিন্তু কঠিন। তো যার কারণে আমরা এই যে পাম্পটা আছে, বোর্ডিংটা আছে, এই বোর্ডিংটা আমরা চেঞ্জ করব। এটা হলো টেবিলের বোর্ডিং। এখানে আমি 1 মোটর হাফ ডেলিভারি দিয়ে পানি দিয়ে থাকি। তো এটা আমাদেরকে এখন এটাকে উঠাইতে হবে, উঠায় একটু বড় বোর্ডিং করতে হবে। তো বড় বোর্ডিং এর জন্য অলরেডি প্রিপারেশন নেওয়া হয়েছে। কাল পরশু হয়তো বড় বোর্ডিং করব। বড় বোর্ডিং করলে তখন পানি দেওয়াটা হবে কি সহজ হয়ে যাবে। খুব অল্প সময়ের মধ্যে মানে পানি দেওয়াটা কমপ্লিট করতে পারবো। কারণ সময় মতো যদি পানি দেওয়া না হয় তাহলে ফলন কিন্তু ভালো হবে না। এখন এই যে আলু গেল, তারপরে মরিচ গেল, এই আলু ওঠার পরে এই ক্ষেতের মধ্যে কিন্তু আমরা পটল লাগাবো। ওভারঅল যে চাষবাদগুলো হবে, এই চাষবাদের জন্য কিন্তু বর্তমানে আমার যে পাম্পটা আছে সেই পাম্পটা কিন্তু কাভার করবে না। যার কারণে আমরা বোর্ডিংটা চেঞ্জ করব। এরপরে দেখেন এই যে বাগানে সুপারি গাছ আছে, লটকন গাছ আছে, এগুলোতেও পানি দিতে হবে। তো এই এত বড় একটা বাগানে এই দেখেন এই যে এই পাইপ দিয়ে পানি দিই, তার মানে ছোট বোর্ডিং। তাহলে এই পাইপ দিয়ে পানি দেওয়া কিন্তু মানে অনেক কঠিন, মানে দীর্ঘ সময় প্রায় 2 দিন 3 দিন লাগবে টোটাল বাগানে পানি দিতে। তো যার কারণে এই বোর্ডিংটা আমরা চেঞ্জ করে বড় বোর্ডিং লাগাবো, যাতে পুরো এরিয়াতে খুব দ্রুত আমরা
মানে সেচ দিতে পারি। কারণ এইখানে আমার অনেক সুপারির চারা আছে, এই যে আমের চারা আছে, তো এতগুলো গাছে পানি দেওয়াটা এবং অন্যান্য ফসলে পানি দেওয়াটা এই ছোট মোটর দিয়ে কিন্তু অনেক কঠিন। তো এই কারণে আমরা এই মোটরটা চেঞ্জ করব, হয়তো 2 দিন পরে আমরা নতুন বোর্ডিং করব। দেখেন এই পাশেও অনেক গাছ আছে, তারপরে এইখানে এই যে শাকের ক্ষেত আছে, এখানে শাক লাগানো হবে। এই যে এই জায়গায় এখন মাটিটা একটু ভেজা আছে, এই মাটিটা শুকাইলে এখানে বিভিন্ন শাক লাগাবো আর কি। তো এই যে এখানে শাক লাগাবো। এরপরে দেখেন এই যে হলুদ লাগাইছি, এই হলুদ উঠার পরে কিন্তু এখানে আমরা আরো অন্য ফসল লাগাবো। তো ওভারঅল দেখেন এত বড় এরিয়াতে কিন্তু এই পাম্প দিয়ে কিন্তু সম্ভব না পানি দেওয়া। এরপরও বড় পাম্প আছে, এর পিছনে আছে, কিন্তু সমস্যাটা হলো কি জানেন, এই ক্ষেতটা হচ্ছে উঁচা, আর আমরা যেখানে বড় মোটরটা বসাইছি সেই জমিটা হচ্ছে নিচা। কারণ যখন আমরা বোরিংটা করছি তখন আসলে এই জমিটার কথা চিন্তা না করে বোরিংটা করছি। হ্যাঁ, ওই আব্বা বেঁচে থাকতে করছিল আর কি। তো তখন আসলে বুঝি নাই যে বোরিংটা এখানে করলে ভালো হতো। তাহলে এখানে যদি আমরা করতাম তাহলে টোটাল এরিয়াতে কিন্তু পানি দেওয়া যেত। তো সব মিলে এখন এই জায়গায় আলাদা করে একটা ছোট বোরিং করতে হচ্ছে। তো 2-1 দিনের মধ্যে আমরা বোর্ডিং এর কাজটা শেষ করে ফেলবো, করলে এই জায়গাগুলো পানি দেওয়া আমাদের জন্য সুবিধা হবে। তো আসলে কৃষি কাজ করতে গেলে অনেক কিছু জিনিসের প্রয়োজন হয় এবং অনেক ইনভেস্টের প্রয়োজন হয়। যারা হয়তো শহরে থাকেন তারা হয়তো মনে করেন যে এখানে আসলে পরিশ্রম কম, ইনভেস্ট কম, ঠিক আছে, কিন্তু আমরা যেভাবে পরিশ্রম এবং যেভাবে ইনভেস্ট করি সেভাবে কিন্তু আমাদের প্রফিট হয় না বললেই চলে। কারণ আপনি চিন্তা করেন এই যে জমিটা দেখতেছেন আমার, এই জমিটা আপনি যদি 33% 1 বিঘা জমি আপনি যদি কিনতে যান, আপনাকে বর্তমান বাজারে 18 থেকে 20 লক্ষ টাকা আপনাকে গুনতে হবে। আমি আপনাকে একটা জিনিস শেয়ার করি, দেখেন বাস্তবতা জিনিসটা বোঝার চেষ্টা করেন। এই যে এটা হলো মেইন রোড, ঠিক আছে, এই মেইন রোডের 2 ধার দিয়ে আপনি যদি জমি কিনতে যান, আপনাকে 33% 1 বিঘা জমি আপনার 18 থেকে 20 লক্ষ টাকা গুনতে হবে। এই 20 লক্ষ টাকায় আপনি ইনভেস্ট করার পর বছরে আপনি যদি ধান চাষ করেন, ধান আমাদেরকে কন্ট্রাক্টই ধান দেয়, বিঘা হলো 6 মন, 33% হচ্ছে বিঘা, বিঘা হচ্ছে 6 মন একটা সিজনে। তাহলে বছরে 2টা সিজন, দুইটা সিজনে কিন্তু ধান দেয় 12 মন, অর্থাৎ 12 মন ধান যদি আপনি 1200 টাকা করে বিক্রি করেন তাহলে 12,000, আর ওখানে 2,500 ধরেন, 14,500, ধরেন 15,000, অর্থাৎ আপনি 18 থেকে 20 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি বছরে এখান থেকে প্রফিট পাইতেছেন 15,000 টাকা। এটা যদি আপনি কন্ট্রাক্টই দেন, অর্থাৎ আপনি কোনো সেকেন্ড টাইম আর কোনো ইনভেস্ট করবেন না, কোনো খরচ করবেন না, যেটাকে আমরা বলি বর্গা যদি দেন, আপনাকে এখানে আসবে আপনার বছরে 15,000 টাকা। তার মানে দেখেন 18 থেকে 20 লাখ টাকা ইনভেস্ট করে আপনার 15,000 টাকা, তাহলে মাসে কত টাকা আসতেছে? 1 থেকে 1,500 টাকা। তাহলে 18-20 লক্ষ টাকা ইনভেস্ট করে কিন্তু মাসে প্রফিট আসতেছে কত? 1 থেকে 2,000 টাকা। তাহলে একজন কৃষকের কিভাবে পোষায়? আর নিজে যদি আমরা করতে চাই, আমাদের করা সম্ভব হয় না, কারণ আমরা নিজেরাই পরিশ্রম করতে পারি না। নিজে করতে গেলে আগে যেমন ছিল, আমার বাপ দাদারা যখন চাষ করতো তখন আমি দেখছি যে ধান লাগায় গেছে, কোনো সার দেওয়া দেয়নি, কোনো স্প্রে নেই, কোনো কিছু নেই, এরপর ধান কেটে নিয়ে গেছে। তখন লেবার কষ্ট কম ছিল, সব মিলে যা আসতো তাই লাভ ছিল। কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে এই যে ধানগুলোতে আপনার 3 থেকে 4টা স্প্রে করতে হয় কীটনাশক, বিঘা প্রতি আপনার মানে 1,000 থেকে 1,200 টাকা খরচ হয়।
তাহলে 4টা স্প্রে করতে গেলে এরকম আপনার হলো 4 থেকে 5,000 টাকা শুধু স্প্রে খরচে চলে যায়। এরপরে আপনার ওখানে লাঙ্গলের খরচ আছে, মানে চাষের খরচ আছে, রোপণের খরচ আছে, বীজের খরচ আছে, লাগানো খরচ আছে, কাটানোর খরচ আছে। তাহলে আপনি দেখেন যে কৃষকের কিভাবে পোষায়। তো কৃষক যখন ধানের দাম মানে ভালো পায় তখন কিন্তু দেখা যাবে একটা শ্রেণী কিন্তু চিল্লাপাল্লা শুরু করে, ধানের দাম এত বেশি, ধানের দাম এত বেশি হলে চালের দাম অনেক বেশি হবে। আসলে প্রকৃত অর্থে কিন্তু যারা কৃষক তারা কিন্তু সবসময় ন্যায্য মূল্য থেকে কিন্তু বঞ্চিত হয়। আর সুবিধা পায় কারা? সুবিধা হচ্ছে মধ্যস্বত্বভোগী, যারা এই ধানটাকে কিনে যারা চাল তৈরি করে, এরা চাল করার পরে মজুত করে রাখে, মজুত করে ওঠে। কিছু সংখ্যক দেখা গেল যে মিলার আছে, তারা একটা সিন্ডিকেট করে তারা দামটাকে নিয়ন্ত্রণ করে। কথা বুঝছেন? তাহলে মধ্যস্বত্বভোগীরাই কিন্তু কি করে, বিশাল প্রফিট একটা করে, কিন্তু কিন্তু অরিজিনাল কৃষকরা কিন্তু করে না। কারণ সরকার যে ধানের রেটটা দেয়, এই রেটে কৃষক অনেক বেশি বেনিফিটেড হয় না। কারণ আপনাকে তো আমি বললাম যে 18-20 লক্ষ টাকা ইনভেস্ট করে সর্বোচ্চ যদি প্রফিট হয় মাসে 2,000 টাকা বেশি প্রফিট করতে পারে না একজন কৃষক। এই হলো কৃষকের অবস্থা। এই জন্য কৃষকের ভাগ্যের পরিবর্তন কখনো হয় না। ঠিক আছে, কৃষক সবসময় গরিবই থেকে যায়। ঠিক আছে, আর বড় লোকরা দিন দিন বড় লোক হইতেছে। মানে এই যে বৈষম্যটা, এই বৈষম্যটা জানি না কতদিন আল্লাপাক এটা দূর করবে। আমরা বিভিন্ন ধরনের বৈষম্যের জন্য আন্দোলন করছি। তো আমাদের যে কৃষকের যে বৈষম্যটা, এই বৈষম্যটা আসলে এটার জন্য কেউ মানে কান্নাকাটিও করে না, কেউ কোনো দাবি দেওয়া করে না। ঠিক আছে, মানে আমরা নীরবে নিবৃত্তে আমরা জিনিসগুলো সহ্য করে যাচ্ছি। আসলে হচ্ছে কি, আমাদের এটা সহ্য হয়ে গেছে। বারবার লস থেকে আবার ঘুরে দাঁড়া, এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমরা মানসিকভাবে ওইভাবে ব্রেনের মধ্যে সেট আপ করে নিছি যে একবার লস হবে, একবার লাভ হবে। ঠিক আছে, এইভাবেই আমাদের কৃষকের জীবন কিন্তু দিন দিন চলে যাচ্ছে আর কি। তো যাই হোক, তারপরও আল্লাহর কাছে লাখ করে শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।